শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে 4 ঘন্টা বৈঠক, সরকারের সমালোচনার সিদ্ধান্ত। ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট না করে তাদের মতামত না নিয়ে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কি প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে এটা আমরা জানতে চাইছি। গভর্নমেন্টের ভালো কাজগুলোতে আমরা সঙ্গ দিব, তারা যদি কোনো ভুল করে সেগুলোতে আমরা তাদের সাথে সমালোচনা করবে। সুচিকিৎসার দাবিতে সড়ক অবরোধ, জুলাই আন্দোলনে আহতদের কথা বলতে চান উপদেষ্টাদের সঙ্গে। আমরা আসি না মরছি কিভাবে বাঁচতেছি ওটাকে ওরা দেখে। আমাদের কিছু দাবি আছে তাদের কাছে বলবো, তারপর আমরা হসপিটালে ফিরে যাব। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। সকালে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় সরকার। ছাপানোর কাজ শেষ করতে অর্থ ছাড়ের অনুমোদন। ঝরে পড়া রোধে প্রাথমিকে চালু হবে মিড ডে মিল। শিল্পীদের সম্মানীর 21 কোটি টাকা লোপাট, কানাডায় বাড়িসহ বিপুল সম্পদ অর্জনের অভিযোগ। বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তারকে দুদকের জিজ্ঞাসাবাদ। নির্বাচন নিয়ে চড়া সুর বিএনপির, যত আগে ভোট ততই মঙ্গল সরকারের মন্তব্য মঈন খানের। মূল সংস্কারের দায়িত্ব নির্বাচিতদের, বললেন মির্জা ফখরুল। নেপাল ভুটানের জলবিদ্যুৎ সঞ্চালনে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান ডক্টর ইউনূসের। জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ। এবং হোয়াইট হাউসে বাইডেন ট্রাম্প বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেয়ার আহ্বান। বৈশ্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা দুই নেতার। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়কদের নিয়ে 4 ঘন্টা বৈঠক শেষে সরকারের পাশে থেকে ভুল সিদ্ধান্তের সমালোচনা করবে বলে মন্তব্য করেছেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলেও জানিয়েছেন তিনি। নানা ঘটনা প্রবাহের জুলাই অভ্যুত্থানের ফসল ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। 10 নভেম্বর সরকারের কলেবর বাড়িয়ে নেওয়া হয়েছে নতুন 3 উপদেষ্টা। 3 জনের মধ্যে নতুন 2 উপদেষ্টা নিয়োগের বিরোধিতা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে প্রশ্ন তোলা হয়, ছাত্রদের সঙ্গে আলোচনা ছাড়া কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হয়েছে। সরকারের পাশে থেকে ভুল সিদ্ধান্তের সমালোচনা করার কথাও জানান তারা। ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট না করে তাদের মতামত না নিয়ে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কি প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে এটা আমরা জানতে চাইছি। সরকারের যে কোনো ব্যর্থতা, সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যদি সরকার গাফিলতি করে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা আওয়াজ তুলব এবং আমরা অবশ্যই সরকারকে চাপ দিব যাতে করে সেক্ষেত্রে একটা ফলপ্রসূ সমাধান আসতে পারে। বুধবার বাংলা মোটরে 4 ঘন্টা অভ্যন্তরীণ বৈঠক চলে। বিপ্লবের 100 দিন উপলক্ষে আন্দোলনের শহীদ এবং আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 100 দিন উপলক্ষে সারাদিন ব্যাপী আমরা একটা কর্মসূচি নিয়েছি। সেই দিন আমরা পুরোপুরি শহীদ এবং আহতদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের ত্যাগ আছে তাদের জন্য আমরা উৎসর্গ করতে যাচ্ছি। সংগঠনের মধ্যে বিভাজন আছে কিনা এমন প্রশ্নে মুখ্য সমন্বয়ক জানান, বিভাজন নেই। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের ন্যূনতম বিভাজন নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি দ্রুত একটা নির্বাহী কমিটি করব এবং কয়েকটি সেল করে নিব, যে সেলের মাধ্যমে মানুষের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কার্যক্রম, প্ল্যাটফর্মের যে কার্যক্রম সেটা পরিচালিত হবে। সমন্বয়করা জানান, আগামী 10 দিনের মধ্যে পরবর্তী রূপরেখা ঠিক করা হবে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দায়বদ্ধতায় জুলাই আন্দোলনকে ব্যর্থ হতে দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে প্রাথমিকভাবে 150টি উপজেলার স্কুলে মিড ডে মিল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারিত হবে এ কার্যক্রম। বুধবার এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। মাদ্রাসার কারিকুলাম সরকারের নিয়ন্ত্রণে নেই বলেও উল্লেখ করেন তিনি।
দেশে শতভাগ সাক্ষরতার হার অর্জনের পথে সবচেয়ে বড় বাধা প্রাথমিকের শিক্ষার্থীদের ঝরে পড়া। ইউনিসেফ ও পরিসংখ্যান ব্যুরোর মতে 2022 সালে বাংলাদেশে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার গড়ে 3.1% জন। আর করোনা পরবর্তী প্রভাবে এ হার প্রতিনিয়তই বেড়েই চলেছে। বুধবার রাজধানীর একটি হোটেলের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির আয়োজনে শিক্ষার্থী ঝরে পড়া বিষয়ক নতুন এক গবেষণা প্রকাশ করা হয়, যেখানে ময়মনসিংহ সদর উপজেলায় মোট 44টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গবেষণা চালিয়ে ঝরে পড়ার জন্য 12টি কারণ উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ঝরে পড়ার হার 10% ছাড়িয়ে গেছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, সাক্ষরতার হার শতভাগে নিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে শিক্ষার্থী ঝরে পড়ার কারণ হিসেবে মাদ্রাসা শিক্ষা নিয়েও কথা বলেন তিনি। মাদ্রাসাগুলোতে যে তারা কারিকুলাম পড়াচ্ছে বা কি করছে, এটা কিন্তু গভর্নমেন্ট হিসেবে আমাদের অনেক ক্ষেত্রেই বিষয়টা আমাদের তত্ত্বাবধানে নয়, এবং আমরা ঠিক জানি না তারা কি পড়াচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ নাই। অনেক ক্ষেত্রে আমাদের সমাজ পরিবর্তিত হচ্ছে, সারা দুনিয়া পরিবর্তিত হচ্ছে। তো সেই উপযোগী যদি করতে হয় একটা বাচ্চাকে, তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাকে শিখতে শেখানো, তাকে যৌক্তিকভাবে চিন্তা করতে শেখানো। সারা দেশে প্রাথমিকভাবে 150 উপজেলার স্কুলে মিড ডে মিল চালুর সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই প্রক্রিয়া চালু করার কথাও জানানো হয় সেমিনারে। সবগুলো স্কুলে চালু করব মিড ডে মিল। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। সোহরাওয়ার্দী উদ্যানেই হবে অমর একুশে বইমেলা, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। রাজনৈতিক বিবেচনায় স্টল বরাদ্দ না দেওয়ার ঘোষণা বাংলা একাডেমির। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। আওয়ামী সরকারের আমলে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তার। শুধু শিল্পীদের জন্য বরাদ্দ থেকেই লোপাট করেন 21 কোটি টাকা। রংপুর, ঢাকায় বিপুল সম্পদের পাশাপাশি কানাডাতেও কিনেছেন বিলাসবহুল বাড়ি। দুর্নীতির এসব অভিযোগের বিষয়ে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের বারান্দায় আওয়ামী সরকারের আমলের বাংলাদেশ টেলিভিশনের সাবেক জিএম মাহফুজা আক্তার। বুধবার 21 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এর মধ্যে বিটিভির শিল্পী সম্মানী খাত থেকে 3 কর্মকর্তার সঙ্গে যোগসাজশে 13 কোটি টাকা লুটপাটের অভিযোগ। বিগত 15 বছরে শিল্পী, কলাকুশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি টাকা উত্তোলন করে গড়েছেন অঢেল সম্পদ। ঢাকায় একাধিক স্থানে প্লট ফ্ল্যাট, রংপুরে 3টি বহুতল বাড়ি, এমনকি কানাডার টরন্টোতে কিনেছেন বাড়ি। দুদক বলছে এসব সম্পদের তথ্য জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতেই অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়। হয়তো আজকে ওনার বিষয় এটাই ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিটিভিতে আগুনের ঘটনায় বিএনপি জামায়াতের শীর্ষ নেতাসহ 3 থেকে 4 হাজার নেতাকর্মীর নামে মামলা করেন এই সাবেক জিএম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচনের ব্যবস্থা করা। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই মঙ্গল। সরকারকে ব্যর্থ ও বিভ্রান্ত করতে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন দলটির নেতারা। উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগ, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো সহ নানা আলোচনা আর সমালোচনায় চাপ সৃষ্টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিতর্কিত ব্যক্তিরা যেন বর্তমান সরকারে ঠাঁই না পায়। দেশ আজ একটা ষড়যন্ত্রের মুখে। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। এদিকে রাজধানীর মালিবাগে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বর্তমান সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তুললেও অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ জারি করা কতটা যৌক্তিক তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তাহলে এই সরকারের মনে এই ভয় কেন ঢুকলো যে মানুষ তার
আইনসঙ্গত অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কাজে সেটাকে কাটানোর জন্য একটি ইন্ডেমনিটি আইন করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই পথে তারা যত দ্রুত এগিয়ে যাবে ততই মঙ্গল। অন্যদিকে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান। একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সরাতে আপনি 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। মতবিনিময়ের আগে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। রাত 11টার সময় আরো থাকছেন। নেশার টাকার জন্য কানের দুল নিতে শিশুকে হত্যা, যশোরে অভিযুক্ত নারী আটক। চুয়াডাঙ্গায় বাইক কেনার কথা বলে ডেকে নিয়ে পুড়িয়ে হত্যা, তদন্তে পুলিশ। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। জাতিসংঘের আয়োজনে জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে আজারবাইজানে দেয়া ভাষণে তিনি বলেন, পরিবেশ রক্ষায় অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন সভ্যতা গড়ে তুলতে হবে। নতুন সভ্যতা গড়তে নিজের 3-0 ধারণা বাস্তবায়নের আহ্বান জানান বিশ্ববাসীর প্রতি। বুধবার বিশ্বমঞ্চের এই আয়োজনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট ইন COP29 শীর্ষক সেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি বৈশ্বিক পরিবেশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে তুলে ধরেন তিনি। এই ধ্বংসযজ্ঞ রুখতে নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এ সময় নিজের প্রবর্তিত 3-0 ধারণা বিশ্বব্যাপী বাস্তবায়নের আহ্বান নোবেল জয়ী প্রধান উপদেষ্টার। Each young person will grow up as a 3-0 person. 0 net carbon emissions, 0 wealth concentration through building social businesses only, and 0 unemployment by turning themselves into entrepreneurs. পাশাপাশি জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। This lifestyle will also be based on 0 carbon, no fossil fuel, only renewables. এর আগে COP29 সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে মূল সম্মেলনের সাইডলাইনে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি আলোচনায় ডক্টর ইউনূস আহ্বান জানান স্বাস্থ্য খাত ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বে একটি নতুন অর্থনৈতিক কাঠামো প্রয়োজন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। এবার বাণিজ্যের খবর। পলিথিন উৎপাদন কারখানায় অভিযানে গিয়ে শ্রমিকদের তোপের মুখে খোদ ভ্রাম্যমাণ আদালত। পুরান ঢাকার চকবাজারে অভিযান পরিচালনার সময় এই ঘটনা ঘটে। সেখানকার 4টি পলিথিন কারখানা সিলগালা করে দেয়া হয়। যদিও শ্রমিকদের দাবি, আয়ের বিকল্প ব্যবস্থা না করেই নেওয়া হচ্ছে কারখানা বন্ধের উদ্যোগ। চলতি মাসে সুপারশপ ও কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধের পর পণ্যটির উৎপাদন বন্ধেও অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে চলে যৌথ বাহিনীর অভিযান। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানা বন্ধ করে সটকে পড়ে মালিক শ্রমিকরা। পরে তালা ভেঙে কারখানায় ঢোকে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় বিভিন্ন আধুনিক যন্ত্র, কাঁচামাল এবং কয়েক বস্তা পলিথিন। মালিকের খোঁজ না পাওয়ায় বিচ্ছিন্ন করে দেয়া হয় কারখানার বিদ্যুৎ সংযোগ। অভিযান চালানোয় ক্ষুব্ধ সেখানকার শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হলে তা নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। আপনারা বলছেন যে বন্ধ করে দিতে, আমরা বন্ধ করে দিছি, এই কারখানা কেন অভিযান হবে? আপনারা একটা কর্মস্থান জোগাড় দিতে পারছেন? এই যে পলিথিনে যারা কাম করে সব মূর্খ, হ্যাঁ?
মূর্খ তারা কি করে খাইবে এটা কোন? পরে 4টি পলিথিন কারখানা সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে এমন কর্মকাণ্ড চলমান থাকবে। সবই হচ্ছে পলিথিন উৎপাদনকারী অবৈধ কারখানা, ঠিক আছে? এই কাঁচামাল দিয়ে পলিথিনে সবকিছু তৈরি করা যায়। সুতরাং এটা আইডেন্টিফাই করা সো টাফ যে এই দানাটা দিয়ে সে কি সিঙ্গেল ইউজ প্লাস্টিক তৈরি করছে নাকি সিঙ্গেল ইউজ ছাড়া প্লাস্টিক তৈরি করছে। সেই কারখানাগুলো যেহেতু অবৈধ, এদের কোনো ছাড়পত্র নাই, কোনো কিছু নাই, আমাদের দৃষ্টিতে এটা অবৈধ কারখানা। দিনভর অভিযান পরিচালনার কথা থাকলেও শ্রমিকদের তীব্র বাধার কারণে তা দুপুরেই শেষ করে দেয় পরিবেশ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়েই হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। আর রাজনৈতিক বিবেচনায় কোনো স্টল বরাদ্দ দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। গেল এক দশক ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও বইমেলার আয়োজন হয়। নানা কারণে বিভিন্ন সময় বইমেলা সোহরাওয়ার্দী উদ্যান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা উঠলেও নিয়মের ব্যত্যয় হয়নি। তবে আসন্ন অমর একুশে বইমেলার আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানের বরাদ্দ বাতিল করে বাংলা একাডেমিকে চিঠি দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এই সিদ্ধান্ত থেকে সরে আসতে 12 নভেম্বর গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। এছাড়াও এবার রাজনৈতিক বিবেচনায় কোনো স্টল বরাদ্দ দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। স্টল বরাদ্দ করার ক্ষেত্রে যদি অংশত কোনো অনিয়ম আগে হয়ে থাকে, হয়েছে বলেই আমি একটু শুনেছি, আমি স্পষ্ট জানি না, সেগুলো নিশ্চয়ই এইবার ন্যূনতম পর্যায়ে নেমে আসবে। বুধবার দুপুরে সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা জানান বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। মেলা আগের পরিধিতেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়েই হবে। বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। এদিকে আগামী 15 নভেম্বর সারা দেশে ডাকা গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। নেশার টাকার জন্য কানের দুল নিতে 7 বছরের শিশুকে হত্যা। যশোরে বাগান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত প্রতিবেশী নারীকে আটক করেছে পুলিশ। 7 বছরের শিশুকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। মঙ্গলবার সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে যশোরের ঝিকরগাছা উপজেলার বাবর আলীর মেয়ে সাদিয়া পরে খেলতে যায় প্রতিবেশী বাড়িতে। তারপর থেকে নিখোঁজ সে। দিনভর খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার। রাতে মসজিদের পাশের বাগানে তার লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনদের দাবি, সোনার কানের দুলের কারণে সাদিয়াকে গলা টিপে হত্যা করেছে প্রতিবেশী চম্পা বেগম। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা। অবিলম্বে হত্যার বিচার চাই। বুধবার যশোর শহর থেকে ঘাতক চম্পা বেগমকে আটক করেছে পুলিশ। বলছে মাদকের টাকা জোগাড় করতে হত্যাকাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত। মাদকের টাকা জোগাড় করার জন্য সাদিয়ার কানে পরিহিত কানের দুল সেইটি নেওয়ার জন্যই মূলত তাকে হত্যা করেছে এবং পরবর্তীতে চম্পা জিজ্ঞাসাবাদে জানায় যে সে এই কানের দুলটি অন্য জায়গায় বিক্রি করেছে। নিহত সাদিয়া 3 ভাই বোনের মধ্যে ছোট। সে মাটিকুমড়া হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীতে লেখাপড়া করত। সময় সংবাদ, যশোর।